On 16th of May, we had passed following interim order. We have extracted that interim order, where we had said that some amount we immediately disperse. The interim directions issued are herein shall be complied with immediately. On account of subsequent change in law, if any amount that would be dispersed in compliance of the judgment shall not be liable to be recovered. Considering the financial implications involved and also recognizing the need for structured release of the funds so as to not prejudicially impact state's exchequer, while at the same time balancing the rights of the employees to receive the emoluments due to them, we find it fit to constitute a committee to monitor the implementation of the directions herein above as follows. We have requested Honorable Ms. Justice Indu Malhotra, a former judge of this court. We have also requested Mr. Trilok Singh Chauhan, former Chief Justice of Jharkhand. We have also requested Mr. Gautam Bhaduri, also a judge of Rad Judge of Chhattisgarh, and along with them, the Comptroller and Auditor General of India, or a senior most officer in his establishment nominated by him. The import of the committee shall be in consultation with the state authority to determine the total amount to be paid, schedule of payments within which the state shall be bound to follow, periodically verify the reason of these amounts. The exercise to determine A and B shall be carried out before 6th of March 2026. The next consequential step, that is the payment of first installment, subject to the determination of the committee, would be paid before 31st of March 2016. The committee shall be accorded all facilities and privileges, including all necessary logistical arrangements. তো আমরা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের সামনে আমি নিয়ে চলে এলাম সুপ্রিম কোর্টের ভিতরে ঠিক সওয়াল জওয়ালগুলো কেমন হয়েছে আজকে এবং কি রায় দান দিলেন আপনারা দেখতে পেলেন। আমি সেই ভিডিও আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম এবং আপনারা দেখলেন। আমি যে সকালবেলা বললাম যে আমি দেখালাম আপনাদের যে অন্যান্য রাজ্যের ডিএর পরিমাণ কত এবং আমাদের রাজ্যের ডিএর পরিমাণ কত। কারণটা একটাই, কারণ আমাদের রাজ্যের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যে কথাগুলি বলা হয়েছিল তার মধ্যে এটাও আছে যে কেন্দ্র সরকারের অধীনে যারা কাজ করে তাদের ডিএর সঙ্গে রাজ্য সরকারের অধীনে যারা কাজ করে তাদের ডিএ মানে তুলনা করা ঠিক নয়, কারণ ওটা যেহেতু কেন্দ্র সরকার এবং এটি রাজ্য সরকার। তো এর একটা কথা বলার বা এর একটা যুক্তি বলার চেষ্টা করা হয়েছিল আমাদের তৃণমূলের পক্ষ থেকে। তার জন্য আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অন্যান্য রাজ্যের ডিএর হার কত এবং আমাদের রাজ্যের ডিএর হার কত। রাজ্যের কথা ছেড়ে কেন্দ্র সরকারের কথা আমি ছেড়েই দিচ্ছি, আমি অন্যান্য রাজ্যে চলে যান। আমি তো বললাম ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র সব জায়গায় চলে যান আপনারা, সেখানে ডিএর হার কার্যত 53 থেকে 58%, আর সেখানে আমাদের পশ্চিমবঙ্গের ডিএর হার হচ্ছে মাত্র 18%। তো রাজ্য সরকার যেটা করেন আর কি, যেটা বলার চেষ্টা করেন, আপনারা দেখেছেন সিভিক ভলেন্টিয়ার নিয়ে যে মামলাটা হয়েছে কলকাতা হাইকোর্টে, কার্যত বিচারপতি পা ধরে ফেলছিলেন যে হুজুর এইবারে মতন বাঁচান, কারণ এত লক্ষ পরিবার সিভিক ভলেন্টিয়ার তারা বেরোজগারি হয়ে যাবেন, খেতে পাবেন না। তো কার্যত তারা আজকেও চেষ্টাটা করছিলেন পা ধরার চেষ্টা করছিলেন। কিন্তু যাই হোক, সকালবেলা আমি দেখাতে পাইনি ভিডিও, কিন্তু এখন আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন সেই ভিডিও যে সুপ্রিম কোর্টের ভিডিওতে ঠিক কী হয়েছিল এবং এই যে আপনারা বিচারটা দেখলেন বা রায়দানটা শুনলেন। আমি তো বলেছি, আমি আবারও বলবো, তার আগে যারা বিজয়ী হলেন, যে রাজ্য সরকারের যে কর্মচারী যারা এই দীর্ঘ লড়াই লড়ছিলেন, অর্থাৎ লড়াইটা শুরু হয়েছিল 2008 সাল থেকে, বা বলতে পারেন 2008 সাল থেকে গিয়ে আজকে 2026 বলতেই পারেন, বা 2015 থেকে 2026, এই যে দীর্ঘ যে লড়াই, সেই যারা জিতলেন তাদের মুখের যে হাসি, সে হাসি আমি দেখাবো, সেই ভিডিও আমি দেখাবো, তারা কীভাবে মিষ্টি খাচ্ছেন সেই ভিডিও দেখতে পাবেন। এবং তার সঙ্গে দেখতে ফিরদৌস শামীম তিনি কি বলছেন, সরাসরি তার বক্তব্য আমি আপনাদের শোনাবো, তিনি কি বলছেন। এবং যারা বিজয়ী হলেন, যে আজকে তো প্রমাণিত হলো সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে যে রাজ্য সরকার এতদিন যেটা বলছিল যে এই ডিএ কোনো চাকরিজীবীর কোনো অধিকার নেই, কার্যত আইনত কোনো অধিকার নেই। তো এইটা বলার চেষ্টা করছিল যে এটা কোনো আইনত অধিকার নেই, রাজ্য সরকার যেটা দিয়ে দেবে সেটাই মেনে নিতে হবে। তো এই কথাগুলো এতদিন ধরে বলছিলেন, কিন্তু এই সুপ্রিম কোর্টের এই রায়ের দ্বারা প্রমাণিত হলো যে সত্যি করে এটা মৌলিক অধিকার নেই,
মৌলিক অধিকার নেই হয়তো যারা রাজ্য সরকারে কাজ করেন, কিন্তু এটা রাজ্য সরকারি অধিকার যে রাজ্য সরকারকে দিতেই হবে এই দিয়ে। তো স্বামী তার আগে দেখে নিন যে যারা জিতলেন, এত দীর্ঘ লড়াই করে যারা জিতলেন তারা কীভাবে মিষ্টি মিষ্টি খাচ্ছেন এবং কি বলছেন, এবং তার সঙ্গে ফিরদৌস শামীম তিনি কি বলছেন একবার ছোট্ট করে শুনে নিন। সেখানে কর্মচারীদের এই আন্দোলন কখনোই বৃথা যাবে না। আমাদের অবস্থান চলছে, আমাদের আন্দোলন চলছে। না বললে মুখে বসে পড়ো। যে মামলায় 6 বার জিতেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা, সেই মামলায় আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট, যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে। এবং অলরেডি 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। প্রাক্তন মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রা, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন চিফ জাস্টিস তিলক সিং চৌহান, গৌতম মাধুরিয়া উত্তরাখণ্ড হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিএজি অর্থাৎ কন্ট্রোলার অডিটর জেনারেল অথবা একজন সিনিয়র মোস্ট অফিসারকে দিয়ে একটা কমিটি তৈরি করবে। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা পেনশনভোগীরা কোন প্যাটার্নে এই এরিয়া ডিএ পাবেন এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়া ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে, ডিএ এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, এই 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয় সেটাই প্রতিষ্ঠা পেল যে ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, যেটা কলকাতা হাইকোর্ট বলেছিল সেটি সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠা পেল এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে এবং ডিএ কোনো স্ট্যাটিক টার্ম নয়, যে কথা তারা বারবার বলার চেষ্টা করছিল যে ওই যে রোপা রুল 2009-এ রুল 3C-তে যে ডিএ ডেফিনেশন আছে সেখানে যে ডিএ দিতে হবে শুধুমাত্র ওই পয়েন্টের সাপেক্ষে শুধুমাত্র ওই এআইসিপিআই অনুযায়ী, না ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না, সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখেই দিতে হবে এবং কর্মচারীরা মে মাসের মধ্যে এবছরের মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ পেয়ে যাবেন এবং এই যে সর্বোচ্চ ন্যায়ালয় যে সর্বোচ্চ পর্যায়ের যে হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছেন এই 4 সদস্যের, তারাই ডিসাইড করবেন এই যে কিভাবে দেওয়া হবে। ফলে কর্মচারীরা এখানে মলয়দা রয়েছেন, শ্যামলদা রয়েছেন, যারা এই মামলা করেছিলেন তারা অত্যন্ত খুশি যে তারা আলটিমেট 6 বার জেতার পরে 7ম বারেও কর্মচারীদের জয় হলো, রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি হাসলো। এই কথাটাই প্রথম দিন থেকে বলে আসছি যে কখনোই যে সরকারের ফান্ড নেই, সরকারের এই সঠিকভাবে টাকা নেই, এ কথা বলে কখনোই সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে তারা পার পাবেন না এবং সেটাই আদালতে আজকে প্রতিষ্ঠা পেল যে ফান্ড কনস্ট্যান্টের পয়েন্টে। তো কার্যত আপনারা শুনতে পারলেন যে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বললেন এবং যারা বিজয়ী হলেন, যারা জয়ী হলেন এক দীর্ঘ লড়াই করে, তাদের মুখের হাসিটাও আপনারা দেখলেন এবং তারা মিষ্টি খাচ্ছে। সত্যই যে রাজ্য সরকার এতদিন যেটা বলছিল তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করছিল, যে ঘেউ ঘেউ করবেন না, রাজ্য সরকার যেটা দিয়ে দেবে সেটাই মেনে নিতে হবে, কার্যত এটা কোনো মৌলিক অধিকার নয়, কিন্তু এই আইনের এই বিচারের মাধ্যমে রায়দানের মাধ্যমে কার্যত প্রমাণিত হলো যে এটা মৌলিক অধিকার না হলেও কিন্তু সরকারের কর্তব্য, যে সরকারের হয়ে যারা কাজ করছে যে সমস্ত কর্মচারী তাদের দিয়ে দেওয়া উচিত। এবং আপনারা আজ সকালবেলায় বলেছিলাম যে কি কি রায় হয়েছে, তো রায়ের মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 25% ডিএ 31শে মার্চের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে এবং নতুন করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে কমিটিতে থাকবেন কে কে, যে কমিটিতে 4 জন বিচারপতি থাকবেন, অর্থাৎ 4 জন বিচারপতি থাকবেন, কে কে থাকছেন, বিচারপতি ইন্দু
মালহোত্রা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, ঝাড়খণ্ড হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হচ্ছেন তিলক সিং চৌহান এবং বিচারপতি গৌতম মাদুরি এবং একজন অফিসার, এই চারজন আধিকারিককে নিয়ে বা চারজন বিচারপতিকে নিয়ে একটি নতুন সভা গঠন করা হবে। যে সভার মূল কাজ হচ্ছে এই যে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যত ডিএ বাকি রয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের, সমস্ত ডিএ হিসাব নিকাশ করে বার করতে হবে যে কত ডিএ বাকি রয়েছে এবং এই ডিএ এই যে একদম 2008 থেকে 2019 এই ডিএটা দিতে হবে 31শে মের মধ্যে দিতেই হবে এবং তাদেরকে তার আগে জানাতে হবে 6 মাস 2026-এর মধ্যে সুপ্রিম কোর্টে সমস্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং 31শে মের মধ্যে এই সমস্ত ডিএ যত ডিএ রাজ্য সরকারের কর্মচারীরা পাবে সমস্ত ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। তো এই হচ্ছে কমিটির প্রধান এবং প্রথম কাজ। এবং অনেকে বলছেন, এই আপনারাও শুনলেন যে স্বামী যিনি আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বললেন, কার্যত এটি রাজ্য সরকার মানে শোচনীয় পরাজয় হয়েছে রাজ্য সরকারের এবং গোহারা হেরেছেন রাজ্য সরকার। এবং অনেকেই প্রশ্ন করছেন তাহলে এতদিন কেন তারা দেননি এই একটা প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন টাকা এদিক সেদিক তারা নষ্ট করছে, কিন্তু যারা কাজ করছে এই দেখুন না, ভোট আসছে 2026-এ, ভোটের যারা ভিতরে মানে বা যারা ভোট গণনা করবেন তারা কাদের লোক, তারা কারা? তারা তো রাজ্য সরকারেরই, তারাই তো ভোটটাকে চালায়। তো সেটা তো রাজ্য সরকারের বোঝা উচিত যে আমার হয়েই কাজ করছে, আমারই রাজ্যের লোক, ভিন রাজ্যের লোক তো নয়, আমারই রাজ্যের লোক, তাদেরকে দিয়ে দিতে কি অসুবিধা ভাই? তারা তো আর ভিন রাজ্য নয়, আমাদেরই রাজ্যের লোক, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীরই ভোটার, তাও তাদের সঙ্গে বেআইনি কাজ করছিলেন এতদিন পর্যন্ত বেআইনি কাজ করেছেন, যাতে ডিএ যাতে না দিতে হয় অনেক অজুহাত দেখিয়েছেন, অনেক কাজ করেছেন। যেভাবে বললাম সিভিক ভলেন্টিয়ার মামলা নিয়ে কার্যত রাজ্য সরকার কলকাতা মাননীয় বিচারপতি পায়ে পর্যন্ত পড়ছিলেন যে অযোগ্য লোকেদের কীভাবে সিভিক ভলেন্টিয়ারে নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র তৃণমূল পার্টিটা করতে হবে তাহলেই সিভিক ভলেন্টিয়ার হয়ে যাবেন, এর অযোগ্য, কোনো পরীক্ষা নেই, কিচ্ছু নেই। তো সেই নিয়ে আপনারা সকলেই জানেন কলকাতা মামলা হয়েছিল এবং আমি তো দেখে অবাক যে হুজুর এবারে মতন মাফ করে দিন, লক্ষ লক্ষ পরিবার কার্যত ভেসে যাবে। তো সেরকমই একটা চেষ্টা হচ্ছিল এই ডিএ মামলাটাকে নিয়েও যে হুজুর ক্ষমা করে দিন, কারণ আপনারা সকলেই জানেন 50% ডিএর নির্দেশ দিয়েছিলেন প্রথমে, তারপর রাজ্য সরকারের উকিল কার্যত স্যালেন্ডার করে দিয়েছিলেন হাত যে 50% ডিএ আমরা দিতে পারছি না, কারণ রাজ্য সরকারের কোষাগার বা ভান্ডার পুরোপুরি শূন্য। তারপরে রায় দিয়েছিলেন 25%। তো 25% ডিএ যদি দিয়ে দিতেন, আজকে প্রথম যে মামলা হয়েছিল সেই মামলার পর যদি 25% ডিএ যদি দিয়ে দিতেন, তাহলে এতদূর গড়াতো না যে এই 31শে মের মধ্যেই 100% এই ডিএ দিয়ে দিতে হবে। তো এখন জিনিসটা কেমন হয়েছে? এখন রাজ্য সরকার যদি নাও মানেন যে আমরা ডিএ দিতে পারবো না, তাহলে আরও বড় কেস খাবেন এবং বলতেই পারেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনারা দেখতে পারলেন নির্বাচন এসআইআর বিরুদ্ধে যে মামলা করেছিলেন সেখানে তিনি চলে গেলেন উকিলের বেশে, উকিল তো নয় আবেদনকারী হয়ে। তো তিনি যদি আবার যাওয়ার চেষ্টা করেন যে আমি আবার আমার এই ডিএর যে মামলা সেটা আমিই লড়বো, আমিই যাব সুপ্রিম কোর্টে, যেতেই পারেন, সেক্ষেত্রেও কিন্তু কার্যত মুখ থুবড়েই পড়বেন। কারণ এই ডিএ হচ্ছে যারা কাজ করে, যারা আমাদের রাজ্যেরই লোক, আমাদের রাজ্যের যারা সরকারি কর্মচারী, তাদের প্রাপ্য। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান, যেটা এতদিনভাবে অন্যায়ভাবে আটকে রেখেছেন এই রাজ্য সরকার, এদিক সেদিক নয় করছেন টাকা, কিন্তু এই রাজ্য সরকার কর্মীদের বেলাতে শুধু টাকা নেই। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।